স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়ার জন্য নিজেদের তৈরি করছে, তাদের প্রস্তুতিটা শুরু করে দিয়েছে বৃহস্পতিবার থেকে। 26 নভেম্বর থেকে টুর্নামেন্টটা শুরু হবে। তাদের প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশে একটা টিম গ্লোবাল সুপার লিগের মতো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। তারা দারুণভাবে প্রস্তুতি শুরু করেছে, তাদের রঙিন একটা জার্সিও আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আসলে কেমন লাগছে? রংপুর রাইডার্স মনে হচ্ছে যেন ছোট একটা মিনি বাংলাদেশ হয়ে উঠেছে। তাদের প্র্যাকটিসের জার্সিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা এখন আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। সেই হিসেব করেই তারা সেইভাবে সিরিয়াস হয়েই কিন্তু মাঠে নেমে গিয়েছে। অলরেডি গতকাল থেকে আপনি বলছিলেন যে অনুশীলন শুরু করে দিয়েছে। দেশীয় যারা প্লেয়ার রয়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন, তারা সকলে কিন্তু চলে এসেছে। হেড কোচ এখনও আসেনি, হেড কোচ হচ্ছে ওখানে ডিরেক্ট জয়েন করবে মিকি আর্থার, রংপুর রাইডার্সের হেড কোচ। এছাড়া কিন্তু আমরা দেশীয় কোচ যারা রয়েছে, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে তারা নিয়েছে, এবার বিপিএলের জন্য নিয়েছেন। তার কাজটা আসলে আগেই শুরু হয়ে গিয়েছে। মোহাম্মদ রফিক আগেই ছিলেন স্পিন বোলিং কোচ হিসেবে, তিনি রয়েছেন। সো তাদের আন্ডারে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন। এটা একটা নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, 5 দেশের 5টা কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি টিম নিয়ে এই টুর্নামেন্টটা এই প্রথমবারের মতো হচ্ছে গায়ানাতে। সো খুবই এক্সাইটিং একটা বিষয়। আমরা যারা সাংবাদিক রয়েছি, দর্শক যারা রয়েছেন, ইভেন প্লেয়াররাও এই টুর্নামেন্ট নিয়ে খুবই এক্সাইটেড। তবে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা হলে আসলে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের কোচদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়, সেখানে বাংলাদেশের কোচরা কিন্তু উপকৃত হচ্ছে। মোহাম্মদ সালাউদ্দিন এত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব সামলেছেন, তিনি এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, সিনিয়র ন্যাশনাল টিম হিসেবে দায়িত্ব আবার ফিরেছেন। হ্যাঁ, সব মিলে আসলে বাংলাদেশের ক্রিকেটে এই দেশীয় কোচরাই কিন্তু যেই সময় দায়িত্ব নেবেন, পুরোপুরি বুঝে নেবেন, হেড কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচের দায়িত্বটা নেবেন, সেই সময় আসলে আমাদের আসলে একটা দায় মুক্তিও হবে। আমরা আসলে বিদেশিদের উপর নির্ভর করতে হবে না। আশরাফুল, রফিকরা যেভাবে দায়িত্ব পালন করছেন, এটা গ্লোবাল সুপার লিগে তারা যদি নিজেদের দায়িত্বটা ভালোভাবে সামলাতে পারেন, এটা কি বাংলাদেশ জাতীয় দলের জন্য উপকৃত হওয়ার কোনো সুযোগ আছে? ইট কুড বি এ ট্রায়াল ফর দেম। কারণ আপনি এই টুর্নামেন্টটা যদি ভালো করতে পারে, আশরাফুল কিন্তু গতকালকে বলছিলেন, গণমাধ্যমে বলছিলেন যে বিসিবি একটু দেরি করে ফেলেছে, যে আরও আগেই আসলে সালাউদ্দিনকে ইনক্লুড করা দরকার ছিল। তিনি কিন্তু রিসেন্টলি কোচিং কোর্স করে শেষ করেছেন, লেভেল 3 কোচিং কোর্স শেষ করেছেন। সো তিনিও কিন্তু এই রাস্তায় রয়েছেন। তিনি একটা ব্যান খাওয়ার পর থেকে কিন্তু তিনি ক্রিকেটে ফিরার চেষ্টা করেছেন। যদিও ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেনি, কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন, চেষ্টা করছেন, সবসময় চেষ্টায় ছিলেন যে ক্রিকেটের সাথে কিভাবে সংযুক্ত থাকা যায়। কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপটাতে টি স্পোর্টসের হিসেবে যোগ দিয়েছিলেন, সেখানে কিন্তু খুবই ভালো কাজ করেছেন আশরাফুল। মানে ম্যাচে বাংলাদেশে কি কি প্রয়োজন হতে পারে, কোন কোন সমস্যা ফেস করতে পারে, আমি আগে পরে কিন্তু মিলিয়ে দেখেছি আশরাফুলের মানে এইসব কথাবার্তা সব প্রায় অনেক জিনিস। উনি কিন্তু খুবই ট্যালেন্টেড একজন ক্রিকেটার ছিলেন, এটা অস্বীকার করার কিছু না। আমাদের প্রথম সুপারস্টার কিন্তু তাকেই বলা হয়। সো তার খেলার নলেজ কিন্তু অন্যরকম। তার খেলানো ছিল বাংলাদেশের টিমের জন্য খুবই ভালো হবে যদি এই যে ট্রায়াল, আমি যেটা বললাম যে ট্রায়াল শুরু হচ্ছে, এইটা কিন্তু তাদের ন্যাশনাল টিমের রাস্তায় ন্যাশনাল টিমের ঢোকার জন্য কিন্তু একটা ভালো রাস্তা তৈরি করে দিতে পারে। আপনি যদি গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে ভালো কাজ করেন, যেহেতু বাংলাদেশি একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন, সো আমরা হয়তো নিয়ার ফিউচারে দেখবো যে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল রয়েছেন, স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিক রয়েছেন। তবে রফিক কিন্তু আজকে একটা খুবই আক্ষেপের কথা জানিয়েছেন। তিনি আসলে অপশন নিয়েছেন অনেক আগে, সেই অবসরের পর থেকে এখন পর্যন্ত তাকে আসলে কেউ ডাকেনি বিসিবিতে। বিসিবির একাডেমি আছে, বাংলাদেশ টাইগার্স বলে একটা টিম আছে আলাদা, জাতীয় দলের হিসেবে কাজ করে, সেই সব জায়গায় কিন্তু রফিককে কিন্তু ডাকা হয়নি। এই কারণে তার একটা আক্ষেপ আছে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অনেক দিন ধরেই কাজ করছেন রফিক। তাছাড়া রংপুর রাইডার্স, দুইটার মালিকানা একই প্রতিষ্ঠানে, যেহেতু সেইভাবে কাজ করছেন, সেটাই কিছুটা কি আক্ষেপটা ঘুচিয়েছে রফিক? না, এখন তিনি হয়তো আবার স্বপ্ন দেখছেন যে জাতীয় দলের রাডারে আবার আসতে পারে। কারণ আপনি গত যেই বোর্ড ছিল তাদের সাথে তার সম্পর্কটা জাতীয় দলে আসার জন্য ভালো ছিল না তেমন একটা। তারা সমালোচনা করতেন, কিন্তু সালাউদ্দিনও কিন্তু সমালোচনা করতেন অনেক, বা বলতেন যে দেশীয় কোচদের কাজ করার মতো সুযোগ নেই, পরিবেশ নেই, তাই কাজ করছে না। সো
এখন যেহেতু এই নতুন বোর্ড আবার একজন দেশীয়কে সুযোগ দিয়েছেন, সো তিনি কিন্তু রেডি। তিনি রফিক বলেছেন আমরা সবসময় রেডি দেশের জন্য কাজ করার জন্য। এই প্লেয়ারগুলো, এই মানুষগুলো না আসলে ক্রিকেট নিয়েই থাকে। সো তারা যদি বাংলাদেশের ক্রিকেটকে কিছু দেওয়ার সুযোগ পায়, তারা কিন্তু ঢেলেই দিবে। সো এখন তাদেরকে যে তারা বলছে যে আমরা ডাকলেই আমরা যেতে প্রস্তুত, বসতে প্রস্তুত। সো এই টুর্নামেন্টে যদি তারা পারফর্ম করতে পারে, হয়তো সামনে আমরা দেখবো যে মুস্তাক আহমেদকে নিয়ে আমাদের হয়তো আর বলা লাগবে না যে কবে আসছেন। বা মুস্তাক আহমেদ খুবই ভালো কাজ করছিল, কিন্তু আপনি দেশীয় ব্র্যান্ডেড কোচ যদি বের করে আনতে পারেন, তাহলে কিন্তু আমরা খরচও এখানে কমবে, ইভেন বিদেশি কোচদের পিছেও আমাদের থাকা লাগবে না। এই যে এইখানে যেমন মিকি আর্থার এত বড় একজন ইন্টারন্যাশনাল কোচ, তার আন্ডারে যদি মোহাম্মদ আশরাফুল, রফিকরা থাকেন, সেইখান থেকেও কিন্তু শিখার অনেক কিছু রয়েছে। সো এই জিনিসগুলো আশরাফুল মাত্র শুরু করছেন কোচিংটা। সো তার মানে এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে কোচিং করাতে গেলে। প্লেয়ার আমরা এরকম অনেক দেখেছি যে প্লেয়ার ভালো হলে যে কোচিং ভালো করবেন, কোচ হিসেবে ভালো হবেন, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে থাকেন, খেলার ভিতরে থাকেন, তখন কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। সো আশরাফুলের যেরকম সেন্স রয়েছে, রফিকের যেরকম সেন্স রয়েছে, তারা যদি কোচিংয়ে সেটা প্লেয়ারদের কাছে ডেলিভার করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো সম্ভাবনা রয়েছে যে পুরো আমরা কোচিং প্যানেলটা দেখতে পারি যে বাংলাদেশের মানে বাংলাদেশের দখলেই রয়েছে। কিন্তু বিদেশি কোচের আন্ডারেও এই কাজগুলো আসলে করতে হবে। এখন যেমন ফিল সিমন্স রয়েছেন, সালাউদ্দিন বলেছেন যে ফিল সিমন্সের আন্ডারে তার দর্শনেই কাজ করে যেতে চান। এগুলো আসলে শিখার বিষয়। আপনি হয়তো একসময় দেখা যাবে সালাউদ্দিন হেড কোচ হয়ে গেছেন, আমাদের এখান থেকে কেউ সুজনও কিন্তু ভালো, খুব বিদেশি থাকতে পারে বা দেশীয় পুরো প্যানেল থাকতে পারে। সো এই কাজটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রে না, এই টুর্নামেন্টটা শুধু প্লেয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে না, কোচদের জন্য খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হচ্ছে। আর প্লেয়ারদের কথা যদি বলতে চাই, আজকে আফিফ হোসেন কথা বলেছেন। আফিফ হোসেন বলেছেন যে আফিফ হোসেন কিন্তু অনেকদিন ধরেই আসলে ন্যাশনাল রাডারের বাইরে রয়েছেন, তিনি আসলে ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন। সো তার ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় সুযোগ যে এই টুর্নামেন্টটায় যদি তিনি পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু ন্যাশনাল টিমের আবার আসতেও পারে। কারণ আপনার যদিও সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু টি-20টাই তো আসলে খেলা বেশি হচ্ছে, টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে আরও রয়েছে। তবে আফিফ হোসেনের একটা কথা, তিনি কিন্তু খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলবেন, কিন্তু গ্লোবাল টি-20তে দেখা এরকম আরেকজন মনে হয় আসে হচ্ছে রিশাদ হোসেন, যিনি হচ্ছে বরিশাল কিন্তু আসলে ফ্রন্ট রানার ছিল যে যারা এই টুর্নামেন্টে খেলার কথা, কিন্তু এবার তারা খেলছে না রংপুরের। কিন্তু আক্ষেপ করার কিছু নেই। তিনি, আমরা শুনছিলাম যে বিগ ব্যাশে আসলে এনওসি নাও পেতে পারেন। আমরা এটা নিয়ে এখনও মানে ফাইনাল ডিসিশন হয়তো আসেনি, কিন্তু তিনি যদি এই টুর্নামেন্টেও খেলেন, সেখানেও কিন্তু একটা মানে প্লাস পয়েন্ট তার জন্য। যত রিশাদের ক্ষেত্রে আমি বলতে চাই, যত তিনি বাইরের টুর্নামেন্ট খেলবেন, বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবেন, তত আসলে তার জন্য খুব ভালো হবে। আজকে কিন্তু প্র্যাকটিসে আমরা দেখছিলাম যে নুরুল হাসান সোহান ব্যাটিং প্র্যাকটিসের পরে একটু খুঁড়িয়ে হাঁটছিলেন, তার হ্যামস্ট্রিংয়ের একটা চোট মনে হয়েছে। সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট অবশ্য পাইনি, তবে যদি কোনো শঙ্কার কারণ হয় তাহলে সেটা মনে হয় রংপুরের জন্য বড় একটা ধাক্কা হিসেবেই মনে হয় হবে, যেহেতু মানে ক্যাপ্টেন লাস্ট বিপিএলটাতে কিন্তু রংপুরকে ভালো দিয়েছেন এবং এইবারও কিন্তু তাকেই প্রথমেই ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে। কালকে কিন্তু ক্রিক ফ্রেন্সিকে তিনি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার মনে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করছেন। তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় সুযোগ যে ন্যাশনাল টিমে রেগুলার হওয়ার ক্ষেত্রে। তিনি মাঝখানে ন্যাশনাল টিমে ভালোই রেগুলার হয়েছিলেন, কিন্তু তবে এখন কিন্তু তার জায়গা করে নেওয়াটা খুবই টাফ, যেহেতু মানে বাংলাদেশের এখন জাতীয় দলের আশেপাশে কিন্তু প্রচুর উইকেট কিপার ব্যাটার। আপনি জাকির হাসানের কথা ধরতে পারেন, জাকের আলী অনিকের কথা ধরতে পারেন। বিসিবি কিন্তু নির্বাচকরা কিন্তু তাদেরকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে। তবে কিন্তু তার কিন্তু আসলে এই চাপটা থাকার কথা ছিল না, চাপটা থাকার কথা ছিল নতুন যারা আসবে তাদের। কারণ আপনি মুশফিকুর রহিমকে আমরা আসলে আর বেশি দিন হয়তো পাবো না। আমরা কিন্তু সোহানকে আসলে ওইভাবে ভাবছিলাম যে লিটন দাস যদি কোনো কারণে না থাকেন বা কিপিং মুশফিকের শেষে গেলে লিটন দাস আসবেন, বা যদি লিটন দাস যদি পুরোপুরি ব্যাটিং এ মনোনিবেশ করেন, সেক্ষেত্রে বাংলাদেশের ফার্স্ট চয়েস উইকেট কিপার হবেন নুরুল হাসান সোহান। সেটা কিন্তু হওয়া উচিত, কারণ সেটা কিন্তু সে মাঝখানে ওইটাই বলছিলাম যে মাঝখানে তিনি অনেকটুকুই অ্যাভেলেবেল ছিলেন, রেগুলার ছিলেন, কিন্তু এখন আবার ছিটকে গেছেন। সো এই টুর্নামেন্টে তার ক্যাপ্টেন্সি তো রয়েছেই, ক্যাপ্টেন্সির চেয়ে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা অনেক
কাজে দিবে। তবে আশা করব ইনজুরিটা যেন হ্যাঁ তাকে হ্যাঁ সাফার বেশি না করে। সিরিয়াস না হয়, আমরা হয়তো খবর আরও কনফার্ম হতে পারবো যে কোনো সিরিয়াস কিছু নাকি। কিন্তু আশা করছি যে তিনি হয়তো ফ্লাই করবেন দলের সাথেই। 22 তারিখে দল চলে যাচ্ছে ওখানে। আর বিদেশি প্লেয়ার যারা রয়েছেন তারা কিন্তু এখনও যোগ দেয়নি। বিদেশি প্লেয়াররা তারা ওইখান থেকে সম্ভবত গায়ানাতে গায়ানাতে গিয়ে একসাথে সরাসরি যোগ দিবে। যোগ দিবেন। আমার মনে হচ্ছে টুর্নামেন্টটা ভালোই হবে, আর পুরা বাংলাদেশ আসলে এই টুর্নামেন্টটার দিকে তাকিয়ে থাকবে। পুরো মানে একটা দল এখনও শুধু রংপুর রাইডার্স নেই, যেটা বলছিলাম যে হয় মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশকে বা পুরো বাংলাদেশই আসলে তাদের সাপোর্টে থাকবে। আমি তিনজন ক্রিকেটারকে নিয়ে একটু কথা বলি, সৌম্য সরকার, শেখ মেহেদী এবং সাইফুদ্দিন। তারা এর মধ্যে কিন্তু সৌম্য সরকার জাতীয় দলের ওয়ানডে সেট আপে আছেন, টি-20তে তেমন একটা নেই, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তিনি রিসেন্টলি হংকং সিক্সার্সে খেলেছেন। হংকং সিক্সার্সে খেলেছেন। মেহেদী হাসান টি-20তে ভালো করছিলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ ফেরার কারণে আসলে তার জায়গাটা একটা হুমকির মুখে পড়ে গেছে। তাছাড়া সাইফুদ্দিন অনেক দিন ধরেই ভালো করছেন, লাস্ট বিপিএলটা তার স্বপ্নের মতো কেটেছিল। এবারের বিপিএলটা গ্লোবাল সুপার কাপটা ইনি কিন্তু রংপুর রাইডার্সেই কিন্তু তিনি এবার মানে রংপুর রাইডার্স তাকে আগে এবার বিপিএল এ নিয়েছিলেন, গতবার ফরচুন বরিশাল হয়ে খেলেছেন। তবে এই টুর্নামেন্টটা এই তিনটা ক্রিকেটারের জন্য কতটুকু আসলে গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল টিমের সেটআপে জায়গা করে নেওয়ার সৌম্য জন্য? সরকার কিন্তু মানে আবার ন্যাশনাল সেটআপে চলে এসেছে প্রায় বলতে গেলে। লাস্ট যে আফগানিস্তানের সাথে টুর্নামেন্টটা খেললো, ওডিআই সিরিজটা খেললো, সেখানে কিন্তু ভালোই করেছেন। স্পেশালি টি-20 কথাটা বলছি, হ্যাঁ, যেহেতু এই টুর্নামেন্টটা টি-20, মানে টি-20 সেটআপে তাদের ফেরাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের তাদের টাইপের ক্রিকেটার কিন্তু খুব একটা নেই। সাইফুদ্দিনের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য আমরা সাফার করি। হ্যাঁ, এই বাইরে অন্যান্য আপনি কান্ট্রিগুলোতে দেখবেন যে হার্দিক পান্ডিয়াকে কথা যদি ধরেন, তিনি কত ইউজফুল একজন প্লেয়ার। লিয়াম লিভিংস্টোন স্পিনার, উনি পেস বোলিং অলরাউন্ডার না। আমি বলছি পেস বোলিং অলরাউন্ডারদের গুরুত্বটা, সেখানে সাইফুদ্দিনের মতো একজন প্লেয়ারকে আমরা আসলে কাজে লাগাতে পারছি না, বা তিনিও ওইভাবে ফ্লারিশ করছে না, যেই কারণে ন্যাশনাল টিমে তিনি আসতে পারবেন। কিন্তু এই টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আসলে চেঞ্জ করে দিতে পারে। আপনার এই টুর্নামেন্টের পরে বিপিএল রয়েছেন, সো এই দুই টুর্নামেন্টে যদি ভালো করতে পারে, এই আপনি সৌম্য সরকারের কথা বলছেন, সাইফুদ্দিনের কথা বলছেন, মেহেদীর কথা বলছেন, এই টুর্নামেন্টগুলো যদি সুযোগ রয়েছে জাতীয় দলে ঢোকার জন্য, অনেকগুলো ম্যাচ আসলে তারা পাবে। গ্লোবাল সুপার লিগে 4-5টা ম্যাচ রয়েছে, বিপিএলে তো অনেকগুলো ম্যাচ রয়েছে। সো এই টুর্নামেন্টগুলো যদি তারা ভালো করতে পারে, তখন ন্যাশনাল টিমে ঢোকার তাদের জন্য আরও সহজ হয়ে যাবে। প্রোগ্রামটা একদম শেষ পর্যায়ে আছি। আমরা জানি যে এই টুর্নামেন্টটা একদম গ্রুপ পর্ব থেকে ডিরেক্ট ফাইনালে জায়গা করে নেবে। এই অন্য দলগুলো আসলে এখানে লাহোর কালান্দার শুধু স্কোয়াডটা ঘোষণা করেনি, তাদের স্কোয়াডে পাকিস্তানি ক্রিকেটাররা থাকবেন কি থাকবেন না, কয়জন থাকবে অবশ্যই, কিন্তু কয়জন থাকবেন এটা নিয়ে আসলে একটু মানে ভাবনার কারণ আছে ফ্র্যাঞ্চাইজিটি, যেহেতু পাকিস্তানি ন্যাশনাল টিমের এই সময় খেলা আছে, তাদের যে মানে শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ ওদের নাও পেতে পারে, এরকম একটা সংখ্যা আছে। কিন্তু বাকি দলগুলো দেখে আপনার কতটুকু মনে হচ্ছে যে তারা আসলে রংপুর রাইডার্স টপ 2 থেকে ফাইনালে যেতে পারবে কিনা? না, অন্য টিমগুলোও কিন্তু তাদের মেইন টিম বলা যায় না যে অনেক, খালি গায়না, অ্যামাজন ওয়ারিয়ার, যারা হোম, তাদের টিমটা খুবই স্ট্রং। তাদের টিমটা মোটামুটি ভালোই স্ট্রং, বড় বড় প্লেয়াররা রয়েছেন। বাকি যেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টিম রয়েছে তাদের সেটাও কিন্তু অতটাও তাদের মেইন প্লেয়াররা নেই। সো সেই ক্ষেত্রে হয়তো কম্পিটিশন হবে, কিন্তু তারাও যেহেতু রেগুলার টি-20 খেলেন, হান্ড্রেডস খেলে থাকেন, সো তাদের হিটিং পাওয়ার কিন্তু অনেক বেশি। তাদের সাথে কম্পিটিশন আমরা গায়নাকে যদি ফাইনালিস্ট হিসেবে ধরি, সেইখানে বাকি টিমগুলোর সাথে আসলে যদি কম্পিট করে জিততে পারি, তাহলে ফাইনাল খেলার সম্ভাবনাটা রয়েছে। এখন গায়না তো বললাম যে হোম টিম হিসেবে আসলে স্ট্রং টিম করেছে, আমরা সেটা বাদ দিয়েও যদি বাকি তিনটা ম্যাচ জিততে পারি, তখন কিন্তু ফাইনাল খেলার একটা বড় সম্ভাবনা রয়েছে আমাদের। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত ক্রিকেটের বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের সঙ্গে আছে। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।